প্রচার করতে করতে মানে ধোঁয়া টোয়া দেখতে পাও? অনেকে আজকাল প্রচার করতে গিয়ে দূর থেকে ধোঁয়া দেখতে পান। আমরা এখান থেকে যে ধোঁয়া দেখতে পাই সেই ধোঁয়া বামফ্রন্ট সরকারের আমলে শিল্পের তৈরি হওয়া ধোঁয়া। হলদিয়া পেট্রোকেমিক্যালসে আগুন জ্বলে ধোঁয়া বেরোয়, ওই ধোঁয়া হচ্ছে বামফ্রন্ট সরকারের তৈরি করা ধোঁয়া। আর অনেকে হুগলি থেকে যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, ওনারা দুদিন পরে শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও চুল্লি থেকে ধোঁয়া উঠছে দেখেও হয়তো শ্মশানের থেকেও শিল্প মনে করবেন। আসলে যারা রাজ্যটাকে শ্মশান বানিয়ে দিয়েছে তাদের কাছে চুল্লিটা শিল্পই মনে হবে, সেটাই স্বাভাবিক। এইভাবে টোটোয় প্রচার চলছে। আমি তো দেখলাম মাঝখানে কখনো ট্রেনে প্রচার, কখনো টোটোয় প্রচার, সেগুলো দেখতে পেয়েছি। মানে এই এই যে একদম প্রান্তিক এই তমলুক লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলোতে ঘোরা হচ্ছে, একদম ইন্টেরিয়ার জায়গাগুলোতে ঘোরা হচ্ছে, এতে আর মানে মানে রিয়েলাইজেশনটা কি? মানে সত্যি কি মানুষজন, মানে তোমরা স্লোগান দাও মাঝে মাঝে যে হাল ফেরাও লাল ফেরাও, হাল ফেরানোর অবস্থা রয়েছে, অপশন রয়েছে, স্কোপ রয়েছে? দেখো, স্কোপ যদি না থাকতো আমি সায়ন ব্যানার্জি 1.5 মাস ধরে এখানে মাটি আঁকড়ে পড়ে থাকতাম। আমি তোমাকে অনেস্টলি বলছি, এখন যে ট্রেন্ড, গোটা রাজ্য জুড়ে বামেদের ভোট বাড়বে, লেফটের ভোট বাড়বে, এটা ফ্যাক্ট, এটা মানে এটা হয়ে গেছে, এটা যাওয়ার হয়ে গেছে। আমরা এখানে লড়ছি তমলুক থেকে বামপন্থীদেরকে সিটটা সিকিওর করবার জন্য, জেতবার জন্য, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, মানুষ তৃণমূল এবং বিজেপি দুজনকেই ট্রাই করে দেখে নিয়েছে। আর পূর্ব মেদিনীপুরের মাটি হচ্ছে এই যে বিজেপিতে যাওয়ার যে ট্রেন্ড শুরু হয়েছিল অনেক আগে, পঞ্চায়েতের ভোটের সময়তে 2018 সাল, সেই সময় থেকে এটা চলছিল। এখন মানুষের একটা বিতৃষ্ণা চলে এসছে। এর আরও একটা বড় কারণ, যে ইডিসিবিআই বিজেপির সরকার এতদিন ধরে বলে আসলো তুমি আমাকে ভোট দিলে আমি পিসি ভাইপোকে জেল খাটাবো, আজকে পিসি ভাইপো ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল। একটা দুর্নীতি 2021, একটা দুর্নীতি 2022। মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ কিন্তু 2013-14 সাল থেকে আজকে 2024 সালে দাঁড়িয়ে আছে। মানুষ খুব বিরক্ত বোধ করছে, তাই জন্য মানুষ একটা বিকল্প রাস্তা বাছছে। এবং যে কারণে আমরা একটা পজিটিভ স্লোগানও দিয়েছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন। কিন্তু অনেকেই বলছেন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে তমলুক এতটাই শক্ত ঘাঁটি কোথাও আগের তৃণমূলের, মানে স্পেসিফিক্যালি বলতে গেলে কোথাও অধিকারী ফ্যামিলির, আসলে সে তৃণমূল হোক বা বিজেপি হোক, সেই জায়গা থেকে সায়ন তাহলে কি এক্সপেকটেশন রাখে? 2 নম্বর না 3 নম্বর? কারণ লড়াই দেবাংশুও দিচ্ছেন, তিনিও ময়দানে রয়েছেন। দেখুন, সবাই ভোটে দাঁড়িয়েছে তো লড়াই করবার জন্য, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি ভোটে দাঁড়িয়েছি, আপনি স্বর্ণালী, ইউ আর কোয়াইট ইয়ং জার্নালিস্ট, অ্যান্ড বিং অ্যান ইয়ং জার্নালিস্ট, এটা আজকে বলতে কোনো অসুবিধা নেই। হয়তো তুমিও তমলুকের হবু সবচেয়ে ইয়ং এমপির সাথে দাঁড়িয়ে আজকে তুমি ইন্টারভিউ নিচ্ছ। তুমি বলতে পারো ইউ আর কোয়াইট ওভার কনফিডেন্ট। আমি ওভার কনফিডেন্ট না, এটা বাস্তব, এটা মাটি বলছে। তার একটা বড় কারণ, এই মাটি অনেক জিনিস অধিকারী পরিবারকে দিয়েছে, কালীঘাটের ব্যানার্জি পরিবারকেও দিয়েছে। এই তমলুকের মাটি অধিকারী পরিবারকে বহুত কিছু দিয়েছে, সাংসদ বানিয়েছে, বিরোধী দলনেতা বানিয়েছে, পরিবহন মন্ত্রী বানিয়েছে। এই তমলুকের মাটি কিন্তু কালীঘাটের পরিবারকেও সব কিছু দিয়েছে। কিন্তু তার পরিবর্তে তমলুক কি পেল? 2009 সালে তুমি সম্ভবত সেই সময় জার্নালিজমে ঢুকছো, মানে সেই সময় তুমি শিক্ষা জগতে, আমিও শিক্ষা জগতে। আজকে আমরা, তুমি জার্নালিস্ট হয়ে গেলে, আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। নন্দীগ্রামের সেই যে শিলপুতে ছিল 2009 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন, শুভেন্দুবাবু সাংসদ হলেন, পরিবহন মন্ত্রী হলেন, বিরোধী দলনেতা হলেন। ওনার আরেক ভাই দিব্যেন্দুবাবু, তিনি সাংসদ হলেন। ওনাদের পিতা মাননীয় শ্রী শিশির অধিকারী মহাশয়, তিনি সাংসদ হলেন। আজ অবধি নন্দীগ্রামের ট্রেনটা চালাতে পারলো না। এই ব্যর্থতার দায় নিতে হবে না? আমাদের প্রজন্মটা কি চাইছে? একটা কাজ চাইছে। কাজটা কোথায় সোনালি? কাজ চাই, শিল্প চাই, ইন্ডাস্ট্রি চাই, যেগুলো কিছুই হচ্ছে না। এবং এই সময় যখন আমরা প্রচারে রয়েছি, সেই সময় তো আমরা দেখছি যে এতজন বেকারের ভাগ্য ঝুলে রয়েছে। হ্যাঁ, মানে রাজ্য কখনো বলছে স্বস্তি, কখনো অস্বস্তি, কিন্তু আলটিমেটলি যারা চাকরি করছেন, চাকরির তাদের জন্য অস্বস্তি। মুচলেখা দিয়ে সায়ন এই প্রথমবার মুচলেখা দিয়ে শিক্ষক শিক্ষিকারা ক্লাস করতে যাবেন। এর থেকে বড় লজ্জার, মানে আমরাও পড়াশোনা করে এসেছি, আমরা ভাবতেও পারি না কখনো যে আমাদের স্কুলে কোনো টিচার মুচলেখা দিয়ে আসছেন যে তিনি অযোগ্য হলে চাকরি চলে যাবে।
আমরাই বা এরমভাবে পড়াশোনা শিখতাম কী করে আর ক্লাসই বা হতো কী করে, বাট সেটা এখন হচ্ছে এই সময় দাঁড়িয়ে। এখানকার স্কুল প্রাথমিক স্কুল বা সেই জায়গাগুলোতে দেখেছো মানে তাদের সরকারি স্কুল সরকারি পড়াশোনা সেগুলোর কি অবস্থা, কখনো সেদিকে দেখা হয়েছে? আমি শুনছিলাম তুমি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা কৃতি তাদের সঙ্গে দেখা করার তোমার ইচ্ছে রয়েছে। তো ওভারঅল এই লোকসভায় সরকারি স্কুল পড়াশুনো শিক্ষা ব্যবস্থা সেটার কি অবস্থা তুমি নোটিস করলে কদিন ধরে প্রচার করতে করতে? পূর্ব মেদিনীপুর এডুকেশনের হাব ছিল, শিক্ষার হাব ছিল, এবং আমাদের সময় বলা হতো কি মেদিনীপুর থেকে যাবতীয় ট্যালেন্ট আসে, সবচেয়ে ভালো নাম্বার মেদিনীপুর থেকে আসে। মাধ্যমিকে প্রথম উচ্চ মাধ্যমিকে প্রথম আমরা যখন স্কুলে ছিলাম তোমার নিশ্চয়ই মনে রয়েছে সেই সময়তে প্রথম দ্বিতীয় সব কিন্তু পূর্ব মেদিনীপুর। আজকে পূর্ব মেদিনীপুরের মানে হয়েছে যে পূর্ব মেদিনীপুর আজকে মদ বিক্রিতে প্রথম হচ্ছে, পূর্ব মেদিনীপুর আজকে শিক্ষায় প্রথম হচ্ছে না। নমস্কার, পূর্ব মেদিনীপুর আজকে শিক্ষায় প্রথম হচ্ছে না। কপালটা কত খারাপ, 26,000 শিক্ষার্থী, এই 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ ঝুলে রইল। প্রথমবারের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি বলল 7,000 চাকরি অযোগ্যরা। তাহলে এতদিন তো আমরা এই কথাই বলছিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাই বলছিলেন, আপনি তো ডিনাই করছিলেন, আপনি বলছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে আটকে রেখে দিয়েছে। আজকে তো স্বীকার হয়ে গেল যে না, এই গোটাটাই দুর্নীতি হয়েছে। আমরা যোগ্যদের পাশে, আমরা চাই অযোগ্যদের চাকরি যাক, যোগ্যরা চাকরি পাক। একদিকে টোটোয় প্রচার চলছে সায়ন ব্যানার্জির, আর তার পেছন পেছন আমরাও একটা টোটোয় চেপে উঠেছি, আর যে গ্রামে আরও ভেতরে আরও কোথাও প্রচারের মধ্যে ঢুকছি। এবং এখানে নিঃসন্দেহে অনেকগুলো ইস্যু সামনে আসছে। এই মুহূর্তে আমার সঙ্গে কেটিবিপির পঞ্চায়েত সদস্যা রয়েছেন সায়রা বানু। এই যে রাস্তাগুলো আমরা দেখছি, আমি দেখছিলাম যখন প্রচার চলছিল সায়নের, অনেকেই দুধার থেকে বলছিলেন যে এখন তো ঢুকতে পারছেন, গরমকাল বর্ষাকাল আসলে এখানে পা ফেলতেও পারতেন না। বর্ষায় কি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় রাস্তাগুলো? একটু গ্রামের তো মানে নালাগুলো বন্ধ আছে, নালাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে জল নিকাশির ব্যবস্থাটা খুব ভালো থাকলে পারে, তাহলে জলটা জমবে না আর কি। জল নিকাশিটা ভালোভাবে করতে হবে। এটা আমরা যদি সায়নদা যদি জিতে যান তাহলে আমরা সেটা চেষ্টা করব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার, রাস্তাঘাট উন্নতি করার। আর এই যে বিভিন্ন যে প্রকল্প থাকে, এত এই মানে বিভিন্ন রকমের প্রকল্প তো রয়েছে, এই তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে, সেই প্রকল্পের আওতায় থেকে কিছু সুবিধা হচ্ছে? আপনি তো নিজেও পঞ্চায়েতে রয়েছেন, কি মনে হয়? আমরা তো সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাকি সবুজ এগুলো, লক্ষ্মীর বিভিন্ন ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সেটা কার থেকে নিচ্ছে? ওটা তো আমাদের থেকেই নিয়ে দিচ্ছে, আমরা সেটা বুঝছি না। ওটা আমাদের কাছ থেকেই নিয়ে দিচ্ছে। যে আমাদের বাড়িতে যে এত বেকার ছেলেমেয়েরা রয়েছে, আমাদের ওই 500,000 টাকায় কি সংসার চলবে? ঠিক ঠিক। আমাদের যদি বেকার যুবকদেরকে যদি কিছু চাকরি দেওয়া হয়, কোনো ইন্ডাস্ট্রি যদি করা হয়, তাহলে অনেক ছেলে মেয়ের সুবিধা হবে, তারা চাকরি বাকরি পাবে। আমাদের 500 টাকা 1000 টাকা নিয়ে আমাদের কিছু চলবে না। এবং যারা গ্রামে রয়েছেন, আমি বাকিও ক্ষেত্রে দেখছিলাম যে তাদের প্রত্যেকেই এমন নয় যে লক্ষ্মীর ভাণ্ডার অনেকে পাচ্ছেন না, এমন নয়, পাচ্ছেন হয়তো অনেকে, এখানে আমি কথা বলে দেখলাম, কিন্তু সেক্ষেত্রেও তাদের বক্তব্য একটাই যে 500,000 টাকা আসলে কি হয়। কিন্তু এরপর তো অনেক সময় বলা হচ্ছে ভাতাও বাড়িয়ে দেওয়া হবে, তাহলে ভাতা বাড়িয়ে দিলে যদি 1000-2000 টাকা করে দেওয়া হয় তাহলেও কি হবে না, নাকি তার থেকে আপনাদের ডিমান্ড যে চাকরিটা হোক? আমাদের 500 টাকা 1000 টাকাতে আমাদের চলবে না। আমরা চাই বেকার যুবক যারা রয়েছে তারা চাকরি বাকরি পাক, এবং আমাদের এলাকায় কলকারখানাগুলো হোক, বেকার শিক্ষিত যুবক যারা রয়েছে তারা চাকরি বাকরি করুক। তাহলে আমরা 500 টাকা কেন, সেখানে যদি আমাদের 15,000 টাকাও যদি বেতনে আমরা চাকরি করতে পারি, তাও আমাদের সংসারটা